তোমাদের নিশ্চয়ই সমবায় সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা হয়ে গেছে। তো আমি আজকে যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব সেগুলো শুধুমাত্র একটু টাচ করে দিয়ে চলে যাব। তোমরা কিন্তু সেগুলোকে নিজস্বতা দ্বারা, নিজের প্রচেষ্টার দ্বারা সুন্দরভাবে গুছিয়ে অঙ্কগুলো করে ফেলবে। তো অঙ্ক সবসময় নিজেকেই করতে হয়, নিজের প্রচেষ্টার দ্বারা করতে হয়, তবে অবশ্যই গাইডলাইন মেনে। কারণ তুমি যদি গাইডলাইন না মানো তাহলে বিভিন্ন অঙ্ক করার জন্য তুমি বিভিন্ন রাস্তা দিয়ে হাঁটবে, বিভিন্ন রাস্তা দিয়ে এসে হয়তো অঙ্কগুলো এখন করেও ফেললে, কিন্তু যেহেতু অঙ্কগুলো বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে হবে, তো তোমার মাথার মধ্যে অঙ্কগুলো কিন্তু বিভিন্ন জায়গাতে স্থান করে নেবে, যার ফলে পরবর্তী ক্ষেত্রে আবার যখন দরকার হবে আবার তোমাকে ওইভাবেই বিভিন্নভাবে খুঁজে খুঁজে অঙ্কগুলোকে বের করতে হবে। সেজন্য গাইডলাইন মেনে সবথেকে সহজ রাস্তাটা কি সেটা জেনে নিয়ে সেটাকে নিজস্বতার মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। তো সহজ রাস্তাটাকে সবসময় তোমাকে গাইডলাইন থেকেই নিতে হবে, তাহলে অঙ্কগুলো সবসময় একটা রাস্তার মধ্যেই অঙ্কগুলো বিন্যস্ত থাকবে, যার ফলে ভবিষ্যতে তুমি সেটা খুব সহজেই আবার খুঁজে নিতে পারবে। যাই হোক, দেখো এখন আমি আগের দিন 19 পর্যন্ত হয়েছিল গাইডলাইন, ওই বলে দেওয়া, আজকে 20। এটাও সেই একই অঙ্ক। দেখো এখানে 10 টাকার নোট আছে 10টা, 5 টাকার নোট আছে 5টা, 2 টাকার নোট আছে 1টা, 1 টাকার নোট আছে 1টা। কত রকমভাবে দরিদ্র ভাণ্ডারে দান করতে পারবে। তো সেই পুরনো অঙ্ক, 10 টাকার নোট আছে কটা? 10টা। তাহলে 10 টাকার নোটকে আমি একবারে দিতে পারি, একটা দিতে পারি, দুটো 10 টাকার নোট দিতে পারি, তিনটে 10 টাকার নোট দিতে পারি। এইভাবে 10 টাকার নোটকে আমরা 10টা পর্যন্ত দিতে পারি, মানে 1 থেকে 10 পর্যন্ত, মানে 10 প্রকারে 10 টাকার নোটটাকেই আমরা দিতে পারি। আবার 10 টাকার নোটটা নাও দিতে পারি, তার মানে 10 টাকার নোট দেওয়া যায় 10 প্লাস 1 মানে 11 প্রকার। এইভাবে 5 টাকার নোট আছে 5টি, তাহলে 5 টাকার নোটটাও 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার বা 5 প্রকার, বা 5 টাকার নোট না দেওয়া মানে 5 প্লাস 1 6 প্রকারে দেওয়া যাবে। তাহলে এইভাবে আমরা 2 টাকার নোটটাও দিতে পারবো, দুটো আছে যেহেতু, সেটা 3 প্রকারে। 2 টাকার নোট দেওয়া বা না দেওয়াটা 1 প্রকার ধরতে হয়, আর 1 টাকার নোট একটি আছে, ওটাকে দেওয়া যাবে 2 প্রকারে। তাহলে আমরা মোট নির্বাচক সংখ্যা পাবো 11 গণিত 5 আর 1 6 গণিত 2 আর 1 3 গণিত 1 প্লাস 1 মানে 2 দিয়ে কি করতে হয়? -1 করতে হয়। কেন? কারণ যেহেতু কিছু দিতে বলেছি, তাহলে একটা ওই যে গুণ করার ফলে যেহেতু সবগুলোতে আমরা নাটাকে একবার ধরেছি, তাহলে সবগুলো না এক জায়গায় যখন গুণ হয়ে যাবে তখন দরিদ্র ভাণ্ডারে কিছুই দেওয়া হয় না, সেই জন্যে -1 করতে হবে। তো এটা আমরা আগেও করেছিলাম, যাই হোক আরেকবার আমি আজকে প্রথমে বলে নিলাম। পরের অঙ্কগুলো সবই প্রায় এই ফর্মুলার মধ্যে দিয়ে চলে আসবে। যেমন তারপরেরটা 21এরটা উৎপাদক, তো উৎপাদকের অঙ্ক 21-এর 2 নম্বরটা এখানে রয়েছে। তো এখানে 2 পেয়েছি আমরা 3টে, তাহলে 2 আমরা একটা দিয়ে একটা উৎপাদক পেতে পারি, দুটো দিয়ে একটা উৎপাদক পেতে পারি, বা 3টে দিয়ে পেতে পারি, অথবা 2টাকে না নিয়েও একটা উৎপাদক পাবো। তার মানে 2 দ্বারা মোট উৎপাদকের সংখ্যা হবে 3 প্লাস 1। 3টে 2 আছে যেহেতু, তাহলে 3 প্লাস 1 4 প্রকার, আর 3 আছে দুটো, তাহলে 3 দ্বারা উৎপাদকের সংখ্যা হবে। তাহলে এইভাবে আমরা লিখে লিখে করব যে 3টে 2 দ্বারা উৎপাদকের সংখ্যা হবে 3 প্লাস 1 প্রকারে, দুটো 3 দ্বারা উৎপাদকের সংখ্যা হবে 2 প্লাস 1 প্রকারে, আর দুটো 7 দ্বারা উৎপাদকের সংখ্যা হবে 2 প্লাস 1 প্রকারে। তাহলে মোট নির্বাচক সংখ্যা হবে, তোমরা নিশ্চয়ই এটা গুছিয়ে ভালো করে লিখে করবে। তাহলে মোট কত হবে? এইটা -1, কারণ যখন আমরা 2টাকে নিচ্ছি না, 3টাকে নিচ্ছি না, 7টাকে নিচ্ছি না, তখন কোনো উৎপাদকই থাকছে না, সেই জন্য 1 কম হবে। তাহলে এতগুলো হবে মোট উৎপাদকের সংখ্যা। তার মধ্যে কিন্তু 3528টাও এর মধ্যে আছে, কারণ যখন আমরা সবগুলোকে একসঙ্গে নেব তখন 3528 হয়ে যাবে। সেই জন্য এখানে যেহেতু আমাদের আরও একটা শর্ত দেওয়া আছে যে 3528 এই উৎপাদকটা এখান থেকে বাদ যাবে, তাহলে এখানে মোট
উৎপাদক সংখ্যা কি হবে, এর থেকে আরো এক কমে যাবে। তাহলে এখানে যেহেতু 3528 উৎপাদকটাকে বাদ দিতে হবে, তাহলে এখানে মোট আরো একটা কমে যাচ্ছে। তাহলে এটাও তোমরা বুঝিয়ে করবে। তারপরে দেখো 22এরটা 8টা প্রশ্ন প্রদত্ত, প্রত্যেকটি প্রশ্নের একটি করে বিকল্প আছে। তার মানে 8টা প্রশ্ন আছে, প্রত্যেকটা একটা করে বিকল্প আছে, মানে একটা করে অথবা দেওয়া আছে। তার মানে এক একটা প্রশ্নের দুটো করে অংশ রয়েছে। একজন ছাত্র এক বা একাধিক প্রশ্নের উত্তর কত প্রকারে করতে পারবে। তো একই রকম অঙ্ক একইভাবেই আমরা বলবো। তাহলে এক একটা প্রশ্ন কি হয়েছে, একটা মূল প্রশ্ন আছে, একটা তার বিকল্প প্রশ্ন আছে। তাহলে সে মূল প্রশ্নের উত্তর দিতে পারে, অথবা বিকল্প প্রশ্নের উত্তর দিতে পারে, অথবা ওই প্রশ্নটা সে বাদও তো দিতে পারে, এই স্বাধীনতা তার আছে। তার মানে এক একটা প্রশ্নকে আমরা নির্বাচন করতে পারছি 2 + 1 3 প্রকারে। এইভাবে 8টা প্রশ্ন আছে, তাহলে 2 + 1 হবে 8টা। তাহলে 2 + 1 × 2 + 1 ডট 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 এরকম 8টা হবে। এইবার এই 8টা থেকে কি হবে, -1 হবে। তার মানে এগুলো সব তো 3 হচ্ছে, তাহলে 8টা 3 এর গুণ, মানে 3⁸ - 1। এর নিশ্চয়ই গুছিয়ে লিখে নিতে পারবে, যেভাবে বলছি ওইভাবে লিখলেই হবে। তারপরের অঙ্কটা, প্রমাণ করো যে ড্যাডি ডিড এ ডিডলি ডিড। তো এটাই বলেছে, অঙ্কটার ভাষাটা একটু রকমের বলেছে, মোট নির্বাচন সংখ্যা নির্বাচন করো। ভাষাটা পড়ে কি রকম লাগে, তো ভাষাটা ঠিক পরিষ্কার নয়। কি বলতে চেয়েছে আমি পরিষ্কার করে দিচ্ছি, সেটা হচ্ছে বলতে চেয়েছে যে এক বা একাধিক অক্ষরকে কত প্রকারে নির্বাচন করা যাবে। তাহলে এই যে সেন্টেন্সটা দেওয়া আছে, এখান থেকে এক বা একাধিক অক্ষর কত প্রকারে নির্বাচন করা যাবে, এইটা প্রশ্ন হওয়া উচিত ছিল। যাই হোক, আমরা এই প্রশ্ন ধরেই উত্তর দিচ্ছি। তাহলে যখন এরকম প্রশ্নের মধ্যে অস্পষ্টতা থাকে, তখন আমরা যে প্রশ্নের উত্তরটা দেব সেটা আমরা পরিষ্কার করে উল্লেখ করে দেব। তাহলে এখানে আমরা উল্লেখ করে দেব যে এক বা একাধিক অক্ষরকে নির্বাচন করা যাবে, এইটা ধরে নিয়ে আমরা অঙ্কটা করছি। তাহলে এখানে কি করে করব, এখানে ওই একই করব আমরা। এইখানে যেমন 2 কটা আছে দেখলাম, 3 কটা আছে দেখলাম, 7 কটা আছে দেখলাম। এই সেন্টেন্সের মধ্যে আমরা কি দেখব, ডি কটা আছে দেখব, এ কটা আছে দেখব, ওয়াই কটা আছে দেখব। তারপরে এই ফর্মুলাই ব্যবহার করব। যদি এ 5টা থাকে তাহলে 5 + 1, যদি ডি 7টা থাকে তাহলে 7 + 1, দিয়ে শেষে -1 করতে হবে। ঠিক আছে, এটা হয়ে যাবে। তারপরেরটা 10টা 10 পয়সা, 5টা 5 পয়সাকে কত রকমে এক লাইনে সাজাতে পারবে। তো এখানে 10টা 10 পয়সা আছে, 5টা 5 পয়সা আছে। এই অঙ্কটা আমাদের এর আগে বিন্যাস চ্যাপ্টারের একবারে শেষে যে অঙ্কটা ছিল, দীর্ঘর একেবারে শেষে যে অঙ্কটা ছিল, প্লাস আর মাইনাস দিয়ে, প্লাস চিহ্ন আর মাইনাস চিহ্ন দিয়ে, ওই অঙ্কটা কিন্তু এর সঙ্গে সেম। তখন আমরা সমবায়ের ফর্মুলা জানতাম না, কিন্তু আমরা একটু ঘুরপথে দেখবে তোমরা অঙ্কটা আবার খাতাটা খুলে, যে ঘুরপথে আমরা কিন্তু সমবায়কেই ওখানে লাগিয়ে দিয়েছি। ওখানে দেখবে লেখা আছে NPR/R⁴, এই ফর্মুলাটা লাগানো আছে। তো NPR/R⁴ মানেই তো NCR, তখন এটা আমরা জানতাম না, সেই জন্য ওটা NPR/R⁴ দিয়ে করা আছে। তো এখন আমরা NCR দিয়ে করব, তাহলে ওই অঙ্কটাই এখানে আমরা NCR দিয়ে করব। তো এখানে কি করব, এখানে দেখো 10টা 10 পয়সা, এইগুলোর ক্ষেত্রেও আমরা যেটাকে ধরে নিচ্ছি যে 10টা 10 পয়সা কিন্তু একই রকমের, এটা আমরা ধরে নিচ্ছি, সেখানে স্পষ্ট দেওয়া নেই 10টা 10 পয়সা একই রকমের ধরে নিতে হবে। তো এইরকম অঙ্কগুলোর ক্ষেত্রে যেহেতু অস্পষ্টতা রয়েছে, আমরা ধরে নিচ্ছি জিনিসটা, তো সেগুলো উল্লেখ করে দেবো যে 10টা একই রকমের 10 পয়সা, এই কথাটা আমরা বসিয়ে নেব ইচ্ছাকৃতভাবে। তো আমরা জানিয়ে দেবো যে আমরা একই ধরে নিয়ে অঙ্কটা করলাম, কারণ এই 10টা 10 পয়সা যদি আলাদা রকমের হয় তাহলে কিন্তু সমবায়টা আলাদা হয়ে যাবে। সেই জন্য 10টা 10 পয়সাকে যে আমরা একই ধরে নিচ্ছি সেটা আমরা একটু উল্লেখ করে দেব। তাহলে একই রকমের 10টা 10 পয়সাকে নির্বাচন করা যাবে এক প্রকারে, 10 এক প্রকারে, কারণ ওদের মধ্যে তো কোনো 10টা 10 পয়সা আছে। আর এই 10টা 10 পয়সা মাঝে 9টা জায়গা আর দুপাশে 2টো জায়গা, তার মানে 11টা জায়গায় 5টা
5 পয়সা কত প্রকারে রাখা যাবে। তো আমরা 11 CR লিখলেই হবে। আগের চ্যাপ্টারে যখন বিন্যাস ছিল তখন এটাকে আমরা P দিয়ে প্রকাশ করেছিলাম। যাই হোক, এটা করতে পারবে। তারপরে দেখো 25-এরটা 10 জন বালক আর 6 জন বালিকার মধ্যে থেকে একজন বালক আর একজন বালিকাকে কত প্রকারে নির্বাচন করা যাবে। এখানে অন্তত একজন বালক, তার মানে 10 জন বালকের মধ্যে থেকে আমরা একজনকে নির্বাচন করতে পারি, দুজনকে নির্বাচন করতে পারি, তিনজনকে নির্বাচন করতে পারি, মানে এক বা একাধিক জনকে নির্বাচন করতে পারি। তো ভাষাগুলো একটু অন্যরকমের হলেও আমাদের কিন্তু বুঝে নিতে হবে যে এগুলো কি বলতে চেয়েছি। তাহলে এক বা একাধিক জনকে নির্বাচন করা যাবে কত প্রকারে, 2 to the power 10 - 1 প্রকারে। তাহলে একজন বালক, অন্তত একজন বালককে নির্বাচন করা যাবে 2 to the power 10 - 1 প্রকারে। আর অন্তত একজন বালিকাকে নির্বাচন করা যাবে 2 to the power 6 - 1 প্রকারে। তাহলে কমপক্ষে একজন বালক ও কমপক্ষে একজন বালিকা কে নির্বাচন করা যাবে কত প্রকারে, ওদের গুণফল হবে নিশ্চয়ই। তারপরে দেখো 26-এটা, এখানে বলেছে 10টা ফুটবল ম্যাচের ফলাফলের ভবিষ্যৎবাণী করতে হবে যাতে 6টা সঠিক ফল থাকে। তো এখানে যেহেতু 10টা ম্যাচের মধ্যে 6টার ফল সঠিক থাকবে বলে দিয়েছি, তাহলে নিশ্চয়ই 4টে সঠিক নয় এরকম ফল পাওয়া যাবে। তো আমাদের যদি বলতো যে 10টা ম্যাচের সবকটাই সঠিক ফল হবে, সেই ক্ষেত্রে মোট সঠিক ফলের সংখ্যা পাওয়া যেত একটা, যেটা আগে ছিল। তো এক্ষেত্রে আমাদের যদি বলতো যে কত রকমের ভবিষ্যৎবাণী করা যাবে, তাহলে উত্তরটা হতো, যেহেতু একটা ভবিষ্যৎবাণী 3 রকমের রেজাল্ট, আর একটা রেজাল্ট আসতে পারে 10 বার পর্যন্ত। তো মানে 10 বারই জিততে পারি, 10 বারই হারতে পারি, 10 বারই অমীমাংসিত হতে পারে, মানে 3 to the power 10 প্রকারের মোট ভবিষ্যৎবাণী করা যায়। তো এত নিয়ে আমাদের দরকার নেই, আমাদের কি দরকার যে 6টা সঠিক ফলাফল থাকবে। তাহলে আমরা প্রথমে কি করব, 10টা ম্যাচের মধ্য থেকে 6টা ম্যাচকে নির্বাচন করে নেব, কারণ কোন 6টা ম্যাচ সঠিক ফলাফল থাকবে সেটা তো জানা নেই। সেই জন্য 10টার মধ্যে থেকে 6টাকে আমরা কত প্রকারে নির্বাচন করতে পারি সেটাই দেখে নিচ্ছি। তাহলে 10টার মধ্যে থেকে 6টাকে নির্বাচন করতে পারি 10C6 প্রকারে। তো এই যে নির্বাচিত 10C6 প্রকারের মধ্যে নির্বাচিত একটি খেলাকে যদি আমরা দেখি, একটা ম্যাচকে, তো সেই একটি মানে প্রত্যেকটাই একটি ম্যাচের মধ্যে যা হবে প্রত্যেকটা ম্যাচের মধ্যেও তাই হবে। তাহলে একটি ম্যাচের মধ্যে কি থাকবে বলেছে, যে 6টা সঠিক ফল থাকবে। তো সঠিক ফল থাকতে পারে এক রকমের, সেটা জিতলে জিতই হবে, হারলে হারই হবে, পরাজিত হলে, কারণ সেটা সঠিক হবে বলেছে। তাহলে সঠিক তো আর দু রকমের হতে পারে না, সঠিক হবে সবসময় এক রকমের। তাহলে এক রকমের সঠিক ফল পাওয়া যাবে 6টা ম্যাচে, তার মানে 1 to the power 6 প্রকারের হবে, কারণ যদি 6টাই জেতে তাহলে 6টাই জিতবে, তাহলে 1 to the power 6। আর 4টে ম্যাচ থাকছে যেটা সঠিক নয়। তো সঠিক নয় খেলার ক্ষেত্রে সঠিক নয় এরকম হতে পারে আরো, যেহেতু বাড়তি 2 রকমের আছে, তাহলে মোট 3 রকমের মধ্যে একটা যদি সঠিক হয় বাকি দুটো নিশ্চয়ই সঠিক নয় হবে। তাহলে 2 রকমের সঠিক নয় এরকম ফল রয়েছে। তাহলে 4টে ম্যাচে 2 রকমের 2 to the power 4 প্রকারের সঠিক নয় এরকম পাওয়া যাবে। তাহলে মোট নির্বাচন সংখ্যা হবে 10C6 × 1 to the power 6 × 2 to the power 4। ঠিক আছে, তারপরের অঙ্কটা রয়েছে, এটা তোমরা নিজেরাই করতে পারবে। 2n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে যতগুলি ইচ্ছা নিয়ে, এই যতগুলি ইচ্ছা কথাটার মানেটাও মনে রাখবে। যতগুলি ইচ্ছা বলতে কিন্তু একটি বা দুটি বা তিনটি বা যতগুলি ইচ্ছা বলতে এক বা একাধিক বস্তুকেই বোঝানো হয়। তার মানে এখানেও সেই একই রেজাল্ট আমরা পাবো, যে 2 to the power 2n - 1, তাহলে 2 to the power 2n - 1 প্রকারে আমরা নির্বাচন করতে পারবো। n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে যতগুলি ইচ্ছা নিয়ে নির্বাচন সংখ্যার অনুপাত, তার মানে 2 to the power n - 1 এদের অনুপাতটা বলে দিল 1025/1। তাহলে এখান থেকে সমাধান করে আমাদের n এর মানটা বের করতে বলেছি 27। এদের অনুপাত থেকে আমরা n এর মানটা কিভাবে বার করব। তো
তো একটুখানি আমি হিন্টস দিয়ে দিচ্ছি এখানে, এই 2 টু দি পাওয়ার 2n কে আমরা এইভাবে ভেঙে নেব, তাহলেই হয়ে যাবে, দিয়ে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বসিয়ে দেব 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাঙলে a মাইনাস b টা কেটে যাবে, তার মানে 2 টু দি পাওয়ার n প্লাস 1 এর মান হবে এটা, তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 1 এর মান হবে এটা, তাহলে 2 টু দি পাওয়ার n এর মানটা আমরা পেয়ে যাব 1024। তার মানে আমরা জানি এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 10, তার মানে n এর মান পেয়ে যাচ্ছি। তাহলে n সমান কত পেলাম 10। একটু লিখে করবে, একটু গুছিয়ে লিখবে, তাহলেই হয়ে যাবে। তারপরে 4টি আপেল, 5টি কমলা লেবু, 3টি আম থেকে এক বা একাধিক ফল কত প্রকার নির্বাচন করা যায়। যদি এক ধরনের ফল একই আকারের, স্পষ্ট নির্দেশ আছে ফলগুলো একই আকারের ধরতে বলেছি, তাহলে 4টে আপেল একই আকারের নির্বাচন করা যাবে 4 প্লাস 1 প্রকারে, যেহেতু একই আকারের বলে দিল। 5টা কমলা লেবু 5 প্লাস 1 প্রকারে, আর 3টে আম 3 প্লাস 1 প্রকারে। তাহলে মোট নির্বাচন সংখ্যা হবে 4 প্লাস 1 ইন্টু 5 প্লাস 1 ইন্টু 3 প্লাস 1 মাইনাস 1। ঠিক আছে। 29 n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা হচ্ছে tn। তাহলে tn কে আমরা কি লিখব, তাহলে tn টা হচ্ছে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা, তাহলে tn সমান লিখব nc2 n। এটা হচ্ছে tn, কারণ কর্ণের সংখ্যা আমরা জানি, যদি tn+1 = 9, তাহলে বলে দিল tn+1 এর মান হচ্ছে 9, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা। আর তাহলে tn+1 নিশ্চয়ই n+1 সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা হবে, আর এটার মান বলে দিয়েছে 9। তাহলে এখান থেকে আমরা tn+1 টা এইভাবে বের করতে পারবো, n+1c2 n+1। তাহলে যেহেতু এটাও tn+1 আর এটাও tn+1, তাহলে আমরা শর্তটা লিখতে পারবো n+1c2 n-1 = 9। তো এখান থেকে সমাধান করে আমরা n এর মান বার করতে পারবো, n+1 ফ্যাক্টরিয়াল বাই n-1 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল মাইনাস n = হচ্ছে 10, বা n+1 ইনটু n, তারপর n-1 ফ্যাক্টরিয়াল আসবে এবং কেটে যাবে বাই 2 মাইনাস n সমান হচ্ছে 10, বা এরপর কি হবে, তাহলে এরপর n স্কয়ার প্লাস n মাইনাস 2n সমান হচ্ছে 20। এভাবে সমাধানটা করে নিতে পারবো, n স্কয়ার মাইনাস n মাইনাস 20 = 0। তারপর মিডল টার্ম ফ্যাক্টর n-5 into n-4 = n+4 = 0, और n = 5 minus 4, n এর মান মাইনাস হতে পারে না, n ≠ -4, অতএব n সমান হবে 5। তাহলে এটাই উত্তর হবে। ঠিক আছে। আর তারপরেরটা যেটা রয়েছে সেটা হচ্ছে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের সুষম বহুভুজের কৌণিক বিন্দুগুলি যোগ করলে tn সংখ্যক ত্রিভুজ গঠন করে। তার মানে এখানে tn মানে ত্রিভুজের কথা বলবো, তো tn বলতে এখানে হলো কত না nc3। যদি tn+1 tn সমান 21, তাহলে ইকুয়েশনটা দিয়েছে এরকম, তাহলে ইকুয়েশনটা আমরা কি হবে, tn+1 সমান পাবো n+1c3, তাহলে সমীকরণটা হবে n+1c3 nc3 = 21। তারপর সমাধানটা করে নিতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আবার পরেরগুলো দীর্ঘ উত্তরধ্বনি পরের দিন হবে।